আপনি কি কর আইনজীবী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে দান কর আইনটি খুবই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেননা দান কর আইনটি আপনার সিলেবাসে বা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। বা আপনি যদি কর আইনজীবী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি না নিয়েও থাকেন, আপনি যদি সাধারণ একজন করজীবী হয়ে থাকেন বা করদাতা হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত যে আপনি কোন কোন ক্ষেত্রে দান করলে অবশ্যই আপনি কর থেকে ছাড় পাবেন, সে বিষয়ে কর অব্যাহতি পাবেন, সেই বিষয়টা কিন্তু আপনার জানা প্রয়োজন। তাহলে আমরা আজকে কি শিখবো সেটি হচ্ছে হলো কোন কোন দান কর থেকে অব্যাহতি পাবেন। তাহলে আমাদের দান কর আইন কত সেটা আমরা প্রথমে জানি, এটা তো আমরা পড়বো, এর পাশাপাশি কিন্তু আমরা আরো বেশ কিছু তথ্য আমরা জানবো বা শিখবো। তাহলে আমাদের দান কর আইন কত? দান কর আইন হচ্ছিল 1990। যদি আমাদের কাছ থেকে জানতে চায় বা আমাদের ভাইবা বোর্ডে যদি জিজ্ঞাসা করা হয় আসলে দান কর আইন, সে দান কর আইন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা কত সালে এটি প্রথম চালু হয়েছিল, তাহলে আমাদের কি হবে? দান কর আইন হয়েছিল 1990 সালে। তাহলে এটা আমাদের জানা হয়ে গেল। এইখান থেকে আমরা যদি পড়ি কোন কোন ক্ষেত্রে কোন কোন দান কর থেকে অব্যাহতি পাবে, তাহলে অবশ্যই আমাদের কি জানতে হবে আসলে দান বলতে কি বোঝায় সে বিষয়টা কি আপনি জানেন? যদি দান বলতে কি বোঝায় সেই বিষয়টা যদি আপনি না জানেন তাও সেটাও আমরা আজকে শিখবো। আজকে তাহলে আমাদের কিন্তু মোটামুটি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দান কর থেকে সবকিছুই আমাদের কিন্তু শেখা হয়ে যাবে যদি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। তাহলে প্রথমে আমরা বললাম কি দান কর আইন কত? 1990। তাহলে দান কর বলতে কি বোঝায় সেটা যদি আমি পড়ি, তাহলে দান করের ধারা হচ্ছে, দান কর বলতে কি বোঝায় সেটা হচ্ছে ধারা আমাদের 2-এ উল্লেখ করা আছে যে আসলে দান কর বলতে কি বোঝায়। তাহলে দান কর আইন 1990 সালে ধারা 2 অনুযায়ী কোনো একজন ব্যক্তি স্বেচ্ছায় এখানে কোনো ধরনের তাকে জোরপূর্বক বা কোনো ধরনের কিছুই করা হবে না। দান বলতে কি বোঝায়? দান কর আইন 1990 সালে ধারা 2 অনুযায়ী দান বলতে বোঝায় এক ব্যক্তি অন্য ব্যক্তিকে স্বেচ্ছায় অর্থ বা সম্পত্তি প্রদান করে যেখানে কোনো প্রতিদান থাকে না। এই দান স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি হতে পারে। তাহলে আমরা সেটা কি পেলাম? আমরা কিন্তু এখানে প্রথম যেটা যদি বলি তাহলে আমরা দান বলতে যদি কি বোঝায়, তাহলে দান কর আইন 1990 সালে ধারা 2 অনুযায়ী এক ব্যক্তি অন্য ব্যক্তিকে স্বেচ্ছায় তার অর্থ বা স্থাবর সম্পত্তি প্রদান করে বা দান করে, সেখানে কোনো ধরনের আর্থিক বা কোনো ধরনের লেনদেন যুক্ত থাকবে না। সেটি হচ্ছে হলো কোনো ধরনের প্রতিদান থাকবে না। প্রতিদান বলতে টাকা পয়সা বা অন্য ধরনের কিছু গিভ এন্ড টেক, যে তুমি এটা দিলে আমি এটা দিব বা তুমি যদি আমার টাকা দাও তাহলে আমি সেটা দেব, এই ধরনের কোনো কিছু সেখানে উল্লেখ থাকবে না। তাহলে আমরা কি পড়লাম বা কি বুঝলাম? দান বলতে কি বোঝায়? দান হচ্ছে হলো দান কর আইন 1990 সালে ধারা 2 অনুযায়ী ধারা 2 কিন্তু এটি আলোচনা করা হয়েছে। তাহলে দান কর আইন 1990 সালে ধারা 2 অনুযায়ী এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় তার নগদ অর্থ বা স্বেচ্ছায় তার নগদ যে সম্পত্তি আছে সেগুলি নগদ অর্থ বা স্থাবর সম্পত্তি প্রদান করে যেখানে কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না বা আর্থিক কোনো ধরনের প্রতিদান থাকবে না, সেটি হচ্ছে হলো আমার দান। সেটা স্থাবর সম্পত্তি হতে পারে, সেটা অস্থাবর সম্পত্তি হতে পারে, যে কোনো সম্পত্তি তার হতে পারে যদি তিনি মালিকানা হয়ে থাকেন। তাহলে আমরা কিন্তু আসলে আজকে আমাদের শেখার এটা ছিল না, তার পরবর্তীতে আমরা কিন্তু 2টা টপিক পড়লাম যে দান কর আইন কত সালে হয়েছিল। দান কর আইন হয়েছিল 1990 সালে। এরপর আমরা কি পড়লাম? দান বলতে কি বোঝায়? দান বলতে দান কর আইন 1990 সালের ধারা 2 অনুযায়ী এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় আর্থিক কোনো সম্পত্তি বা স্থাবর কোনো সম্পত্তি প্রদান করে যেখানে কোনো আর্থিক লেনদেন থাকবে না বা যেখানে কোনো আর্থিক প্রতিদান থাকবে না, সেটাই হচ্ছে হলো আমার দান। সেটা স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দুটোই হতে পারে। তাহলে চলেন আমরা যে আজকে যে প্রথম যে প্রশ্নটি পড়ার জন্য চিন্তা করেছিলাম আয়কর আইনজীবী পরীক্ষা দেওয়ার জন্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ আইটিপি পরীক্ষার জন্য, এটি আসার সম্ভাবনাও থাকতে পারে, এটা আপনি ধরে নিতে পারেন। তাহলে কি কোন কোন দান কর থেকে অব্যাহতি পাবেন বলতে, যদি আপনি কোনো কিছু দান করেন সেটি যদি সঠিক প্রমাণ থাকে তাহলে আপনি যখন কর সাবমিট করবেন বা একজন করদাতার কর দিবেন তখন সেই যে ক্ষেত্র থেকে আপনি ছাড় পাবেন সেগুলি। তাহলে সেটি আলোচনা করা হয়েছিল কোনটাতে? দান কর আইন 1990 এর ধারা 4 অনুযায়ী নিম্নোক্ত ক্ষেত্রে দান প্রযোজ্য নয়। এটা কিন্তু আপনার মনে থাকতে হবে।
আমার দানের সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছিল কততে? দানের সংজ্ঞা দেওয়া হয়েছিল আয়কর আইন 1990 ধারা 2-এ। আর আমার এই যে দান কর থেকে অব্যাহতি যে পাবো বা পাবেন, সেটি হচ্ছিল দান কর আইন 1990 সালের ধারা 4 যেটি আছে, সেটির প্রেক্ষাপটে এই ক্ষেত্রগুলিতে যদি আপনি দান করেন তাহলে সেক্ষেত্রে আপনার এটি প্রযোজ্য নয়, বলতে আপনি দান কর থেকে অব্যাহতি পাবেন। তাহলে কি হলো? 1 নাম্বার, বিদেশে অবস্থিত সম্পত্তি দান। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনার যদি বিদেশে কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তি যদি আপনি দান করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কর অব্যাহতি পাবেন, দান কর থেকে অব্যাহতি পাবেন। 2 নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষকে দান। সরকারি কোষাগারে যেগুলি দান হয় সেখানে যদি আপনি দান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কর অব্যাহতি পাবেন। সেটা কিন্তু আমরা অন্য একটা প্রশ্নতে পড়েছিলাম যে আপনি কোন কোন ক্ষেত্রে দান করলে অব্যাহতি পাবেন, সেগুলি কিন্তু আমরা অন্য একটা টিউটোরিয়ালে পড়েছিলাম। আপনি যদি ডেইলি ল একাডেমির সঙ্গে যুক্ত থাকেন, আশা করি আপনি ভিডিওটি পেয়েছেন। এই মুহূর্তে আসলে আমারও মনে নেই যে আমি কত নম্বর ক্লাসে সেটি প্রকাশ করেছিলাম, তাহলে সেটা অন্য বিষয়। আজকে যদি আপনি যুক্ত থাকেন তাহলেই হবে, বাকিগুলি বাদ দেন। তাহলে কি সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ। এখন আপনার মধ্যে যদি প্রশ্ন আছে আসলে স্থানীয় কর্তৃপক্ষ আবার কি? আমি সরকারকে দান করলাম, এর পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ আমি কোথায় দান করতে পারি? সেটা হচ্ছিল আপনি যে এলাকায় বসবাস করেন বা আপনি যে এলাকার স্থানীয় বাসিন্দা, সে এলাকার ইউনিয়ন পরিষদ আপনার সরকারি কর্তৃপক্ষ বা স্থানীয় কর্তৃপক্ষ। সরকার তো আলাদা, স্থানীয় কর্তৃপক্ষ 2 আপনার ইউনিয়ন পরিষদ গেল। এর পরবর্তীতে উপজেলা যেটি থাকবে সেটি, আপনার যে পৌরসভা থাকবে সেটি, আপনার যে জেলা থাকবে জেলা প্রতিনিধি, সেটি হচ্ছিল আপনার স্থানীয় কর্তৃপক্ষ। এইখানে যদি কোনো ক্ষেত্র থাকে বা সেক্টর থাকে, সেক্ষেত্রে যদি আপনি কোনো দান করে থাকেন তাহলে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নিকট যদি আপনি দান করেন তাহলে সেটি আপনি কর অব্যাহতি পাবেন। পরের যে বিষয়টা আছে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দুর্যোগ তহবিলে দান। আপনার এলাকাতে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেখানে যদি আপনি দান করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কর অব্যাহতি পাবেন। সেটি কি কত পার্সেন্ট পাবেন বা কি পাবেন সেটি কিন্তু আমাদের এখানে প্রশ্নের আজকের বিষয় নয় যে আপনি কত পার্সেন্ট পাবেন। যদি সেই বিষয়টি উল্লেখ থাকতো বা এখানে যদি প্রশ্নের উল্লেখ থাকতো তাহলে সেটিও আলোচনা করা হইতো। তাহলে আজকে যেটি আছে সেই আলোচনার মধ্যে আমরা ইনশাআল্লাহ থাকবো। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দুর্যোগ তহবিলে যদি দান করেন তাহলে সেক্ষেত্রে আপনি দান কর থেকে এটি অব্যাহতি পাবেন। এরপর নির্দিষ্ট সীমানার মধ্যে দাতব্য প্রতিষ্ঠানের দান। আপনি যে স্থানীয় বসবাস করেন বা আপনি যে এলাকার বাসিন্দা তার একটি নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে যদি আপনি কোনো দাতব্য প্রতিষ্ঠানে বা আপনি যে দেশের বাসিন্দা সেখানে যদি মনে করেন কোনো স্থানে দান করেন তাহলে দাতব্য প্রতিষ্ঠানে সেই ক্ষেত্রে আপনি দান কর থেকে ছাড় পাবেন। এরপর নির্ভরশীল আত্মীয়দের বিবাহে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত দান। বলতে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, নির্ভরশীল আত্মীয় স্বজন বলতে আত্মীয় স্বজনই তো বিবাহে দাওয়াত দেয়, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ দান করতে পারবেন কত? মাত্র 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা পর্যন্ত আপনি তাকে দান করতে পারবেন। এর পরবর্তীতে যেটি আছে নির্ভরশীল আত্মীয়দের জন্য বীমা বা বার্ষিক বৃত্তি। বলতে দেখা যায় আপনার কোনো আত্মীয় স্বজন যদি কোনো একটু দুর্বল থাকে, আর্থিকভাবে যদি স্বাবলম্বী না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার বীমার ক্ষেত্রে বা স্থায়ীভাবে বৃত্তি হিসেবে বলতে বাৎসরিক আপনি তাকে 20,000 টাকা পর্যন্ত দান করতে পারবেন। তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে 20,000 টাকা পর্যন্ত দান। সেখানে কিন্তু আপনার এই যে নির্ভরশীল আত্মীয় স্বজনের মধ্যে আপনি কিন্তু আপনার বন্ধুকেও দান করতে পারবেন, যে আপনার বন্ধু যদি থাকে তাহলে তাকেও 20,000 টাকা পর্যন্ত কিন্তু দান করতে পারবেন। আপনি যদি একজন শ্বশুর হয়ে থাকেন আপনার মেয়ে জামাইকেও কিন্তু আপনি 20,000 টাকা পর্যন্ত দান দেখাইতে পারবেন। যদি মেয়ে জামাইকে দান হিসাবে দেন, এটা যদি জানতে পারে তাহলে আপনার কি আছে কপালে, এটা আপনি জানেন। এর পরবর্তীতে দেখেন উইল দ্বারা দান বা মৃত্যু চিন্তা দান। আমাদের দেশে অনেক মানুষ মৃত্যুর আগে উইল করে যান, উইল করার মাধ্যমে আপনি দান করতে পারেন। বা মৃত্যু চিন্তায় যদি থাকেন যে আপনার কোনো মরণ ঝুঁকি আছে, মৃত্যু তো আমাদের সকলের নিশ্চিত, তারপরেও যদি আপনার এরকম কোনো চিন্তা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটি দান করতে পারবেন। সর্বশেষ সেটি হচ্ছে নিকট আত্মীয়। নিকট আত্মীয় বলতে আমরা কাকে বুঝাই? নিকট আত্মীয় বলতে আমার হচ্ছে পিতা মাতা, এরা কিন্তু আমাদের পরিবারে। নিকট আত্মীয় বলতে কিন্তু আমার একদম পরিবার। তাহলে কারা? পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, এদেরকেও আপনি দান করতে পারেন। তাহলে আমাদের এখানে কি হলো? আশা করি মোটামুটি
আপনি বুঝতে পেরেছেন। এটা যদি আপনি পড়েন, এটা কিন্তু অবশ্যই আপনি নোট করবেন, এবং কি আমার টিউটোরিয়ালে যদি যুক্ত থাকেন তাহলে তো আপনার হলোই। এর পরবর্তীতে আপনি একা একা যদি স্ক্রিনশট মেরে রেখে পড়তে পারেন, যেহেতু আমি সাইডে আছি, আপনি এটার স্ক্রিনশট নিতে পারেন। তাহলে এটি কি হবে, কোন কোন ক্ষেত্রে আপনি দান করতে পারেন সেই বিষয়টা কিন্তু এখানে পরিপূর্ণভাবে উল্লেখ করা আছে সুন্দরভাবে। 1 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনার বিদেশে যদি কোনো সম্পত্তি থাকে সেটি আপনি দান করতে পারেন। 2 নাম্বার, সরকারকে আপনি দান করতে পারেন বা স্থানীয় কর্তৃপক্ষকে আপনি দান করতে পারেন। 3 নাম্বার, আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা দুর্যোগপূর্ণ এলাকায় যেটি হয়, যেমন আমাদের দেশে প্রতি বছর বন্যা হয়, ওই দুর্যোগপূর্ণ এলাকায় আপনি কিন্তু দান করতে পারেন। এর পরবর্তীতে আপনি আপনার সীমানার মধ্যে যে কোনো দাতব্য প্রতিষ্ঠানে আপনি দান করতে পারেন। এর পরবর্তীতে আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে বা নির্ভরশীল আত্মীয় স্বজন যদি থাকে, তাদের বিবাহ যদি হয় তাহলে সেই বিবাহের ক্ষেত্রে আপনি 20,000 টাকা পর্যন্ত দান করতে পারেন। বা আপনার যদি নির্ভরশীল আত্মীয় হয়, তার বীমা বা বৃত্তি হিসাবে 20,000 টাকা পর্যন্ত বাৎসরিক তাকে দান করতে পারেন। এর পরবর্তীতে আপনি উইলের মাধ্যমে দান করতে পারেন। যদি আপনি এর পরবর্তীতে আপনি যদি মৃত্যু চিন্তায় থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি দান করতে পারেন। এর পরবর্তীতে সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে আপনার একদম নিকটের আত্মীয়। নিকট আত্মীয় বলতে নিকট একদম নিজের পরিবার যদি হয়, তাহলে তারা কারা? পিতা, মাতা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এদেরকে আপনি দান করতে পারেন। তাহলে আমরা এই প্রশ্নটি আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। আজকে আমরা একটা প্রশ্ন করলাম দান নিয়ে। আগামীকাল বা আগামী টিউটোরিয়ালে আমরা দান নিয়ে সর্বোচ্চ আমরা 3 থেকে 4টা প্রশ্ন পড়বো। আশা করি এই 3টা বা 4টা প্রশ্নের মধ্যে দান করেন 1990 সাল থেকে যদি আয়কর আইনজীবী পরীক্ষার জন্য কোনো প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি কমন পাবেন। যদি আপনি আমাদের এটি একটু কষ্ট করে টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখে থাকেন বা নোট করে আমাদের সঙ্গে যুক্ত থাকেন বা পড়েন, তাহলে অবশ্যই আশা করি দান করেন 1990 সাল আইন অনুযায়ী আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ আপনাকে থাকবে। আর যদি ইতিমধ্যে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।